নমস্কার। আমরা স্বস্তিকা ডিজিটালের পক্ষ থেকে আজকে একটি বিশেষ দিন 2019 সালের 14ই ফেব্রুয়ারি মানে আজকের দিনেই পুলওয়ামাতে যে সেনাবাহিনীর ওপর নারকীয় আক্রমণ হয়েছিল এবং আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখছি অনেকে বলছেন আমাদের সেনা জওয়ানরা আত্মবলিদান করেছেন, শহীদ হয়েছেন, অমর হয়ে গিয়েছেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি শহীদ বা অমর সেনা জওয়ানদের বীরত্ব, শৌর্য তারিফ করা হয় তখন যখন সমরাঙ্গনে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়। কিন্তু 2019 সালে যে ঘটনা ঘটেছিল সেখানে কোনো যুদ্ধ হয়নি, কোনো শহীদ বা সমরাঙ্গনের পরিস্থিতি ছিল না। ঠান্ডা মাথায় কিছু ধর্মান্ধ, উগ্রবাদী, সাম্প্রদায়িক, সন্ত্রাসবাদী গোষ্ঠী তারা ভারতীয় সেনা জওয়ানকে, ভারতের অখণ্ডতাকে আক্রমণ করার জন্য ফিদাইন গোষ্ঠীর মাধ্যমে ঠান্ডা মাথায় খুন করেছিলেন। তো আজকে সত্যি আমাদের কাছে দিনটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে সারা পৃথিবী, অবশ্যই এটা ইউরোপিয়ান কালচার, কিছু দেশ যখন ভ্যালেন্টাইন্স ডে বা প্রেমের দিন পালন করছে, আমরাও অবশ্যই পালন করব, তবে সেটা দেশপ্রেমের দিন। কারণ যে সেনা জওয়ানরা আমাদের জন্য তাদের সর্বোচ্চ বলিদান দিয়েছেন, আমরা ভারতবাসীরা তাদেরকে, তাদের আদর্শে আমাদের দেশকে এগিয়ে নিয়ে চলব এবং এই রকম ঘটনা আর কখনো কোনোদিন যাতে না ঘটে সেই দিকেই আমরা এগিয়ে চলব। কারণ we are not at all ready to accept, to tolerate their intolerance. আজকে এই দুর্ভাগ্যজনক দিনে আমাদের যে স্বস্তিকা ডিজিটালে আমরা আলোচনা সভা শুরু করতে চলেছি, আমি আমাদের সঞ্চালিকা শ্রীমতী অনামিকা দেকে বলছি, আপনি আমাদের সভার আলোচনা এগিয়ে নিয়ে চলুন। নমস্কার। আজকের আলোচনা সভাতে আমাদের মধ্যে আমরা বেশ কিছু বিশিষ্ট মানুষকে পেয়েছি, যাদের মুখ দিয়ে আমরা শুনে নেব এই পুলওয়ামা ঘটনার যে রেশ আমাদের সারা ভারতবর্ষে পড়েছে তার একটি সম্পূর্ণ অবয়ব আমরা তুলে ধরবো আপনাদের কাছে। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় কার্যকারিণী সদস্য শ্রী সুনীল পদ গোস্বামী, উপস্থিত আছেন ডক্টর বিজয় আঢ্য, আছেন শ্রী সুকেশ মণ্ডল, উনি স্বস্তিকা পত্রিকার সহ সম্পাদক, আর উপস্থিত আছেন আমাদের মধ্যে মৃত্যুঞ্জয় পাল। আমি প্রথমে শ্রী সুনীল পদ গোস্বামীর কাছে যাব। উনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন ওনাকে একটু বক্তব্য রাখতে বলবো আমি। নমস্কার। আজকের এই দিনটি একটু আগে চন্দ্রচূড় গোস্বামীর কাছ থেকে যে শুনলাম যে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধে যখন দেশের জন্য লড়াই করে জীবন দিয়ে দেয় তখন তাদের বলে শহীদ। কিন্তু আজকের এই দিনটি বিশেষ করে আমাদের প্রত্যেক ভারতবাসীকে ভাবা উচিত, এই ধরনের যারা জেহাদি ঘৃণ্য শক্তি, যারা এই ঘটনা ঘটিয়েছিল এবং একই ধরনের ঘটনা ভারতবর্ষের অনেক জায়গায় আজকে টুকরে টুকরে গ্যাং তাদের মাধ্যমেও হয়েছে।
একই রকম ঘটনা ছত্তিশগড়েও হয়েছে। আমরা জানি যে আমাদের সেনারা দেশের জন্য কত আত্মোৎসর্গ করে, পরিবার থেকে দূরে গিয়ে, যেখানে কেউ নেই, যেখানে ঠান্ডা মানে কল্পনাও করা যাবে না এত ঠান্ডা, তারা কিন্তু দেশের সুরক্ষার জন্য সেখানে দাঁড়িয়ে থেকে বাকি দেশবাসী যাতে নিরাপদে থাকতে পারে তার জন্য চিন্তা করে। হিমালয় থেকে কন্যাকুমারী, আমাদের এই যে বিরাট দেশ, সমুদ্রেই হোক, পাহাড়েই হোক, মরুভূমিতেই হোক, বা স্থল যে সমস্ত সীমা, সব জায়গাতেই কিন্তু এই ধরনের যারা বীর সেনানী যুদ্ধে, শুধু যুদ্ধ নয়, সম্পূর্ণ দেশকে আগলে রেখেছেন, তাদের উদ্দেশ্যে আজকের এই যে দিনটি, বিশেষ করে 14ই ফেব্রুয়ারি যে ঘটনাটি ঘটেছিল পুলওয়ামাতে, সেই ঘটনাকে স্মরণ করে আমাদের শহীদদের প্রতি যে সঠিক দৃষ্টিকোণ থাকা উচিত, তাদের সম্পর্কে ধারণা থাকা উচিত, সেই জন্য আজকের এই আলোচনায় অংশগ্রহণ করে আমার নিজেরও ভালো লাগছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি আজকের এই দিনটিকে আমাদের নিজের নিজের জায়গায় তাদের মনের মতো আজকের এই পরিস্থিতি আরো ভালো করে তুলে ধরুন। এবং আমার মনে হয় যদি দেশ সমাজ একটা জাগৃতির পরিস্থিতি তৈরি করতে পারে, তাহলে আজকে যে সমস্ত সীমাবর্তী অঞ্চলে একসময় যেগুলো ঘটতো, সেটা নাগাল্যান্ডেই হোক, মণিপুরেই হোক, রাজস্থানের বর্ডারেই হোক, বা কাশ্মীর বর্ডারেই হোক, সেটা কিন্তু আজকে সারা ভারতবর্ষের আজ থেকে অনেক বছর আগে যে ঘটনা হতো, আজকে কিন্তু সেটা হচ্ছে না। তার বড় উদাহরণ যে চায়না এত করার পরও আমাদের সীমায় আমাদের যারা সেনা, তারা যেভাবে সাহস এবং শৌর্যের প্রদর্শন করছেন, এটা আমাদের সকলের আনন্দের, গর্বের। নমস্কার। ঠিক, দেখুন একটা জিনিস আমার মনে হয় আপনারা হয়তো আমার সাথে একমত হবেন। এই যে আজকেও যে আমরা এই সভাটা পালন করছি, ভার্চুয়ালি করছি, মোবাইল ফোনের স্ক্রিনে আমরা টাচ স্ক্রিনের মাধ্যমে বহু বিভিন্ন অনুষ্ঠান দেখছি। আজকে হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের যুগ। কিন্তু একটা বিষয় ভাবুন, আমাদেরই পরিবারের সন্তান, আমাদেরই কারোর বাবা, কারোর দাদা, তারা সিয়াচেন গ্লেসিয়ারে যখন ডিউটি করছেন, সেখানে টেম্পারেচার কিন্তু -57°C, এবং ওই যে রাইফেলের কোনো মেটালিক পোর্শন বা যে ট্রিগার, সেটা যদি উইদাউট গ্লাভস স্পর্শ করা হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে ওই আঙ্গুলের অংশটি পচে যেতে পারে এবং চোখ খারাপ হয়ে যায় ওই শ্বেতশুভ্র উজ্জ্বল আলোর মধ্যে। তারপরেও আমাদের সেনাবাহিনী, আমাদের জওয়ানরা, they are least paid by the Indian government but with the highest pride because they represent our respected Indian army. আজকে আমাদেরকে কথায় কথায় বলা হয় যে আমাদের জেনারেশন অমুক পাচ্ছে না, তমুক পাচ্ছে না, আমরা রাষ্ট্র দ্বারা বঞ্চিত হচ্ছি। কিন্তু একবার আমাদের বোধহয় তাদের কথা ভেবে দেখা দরকার, যারা তাদের সেখানে ইভেন মোবাইল ফোনের টাওয়ারে কানেকশনটুকু পর্যন্ত পাওয়া যায় না। তারা জানেন না যে একবার কথা বলার পরে ঠিক পরের দিন তার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারবেন কিনা। তারপরেও তারা আমাদের নিরাপত্তার জন্য কিন্তু ওই সিয়াচেন গ্লেসিয়ারে LOC থেকে LAC পর্যন্ত শত্রুর চোখে চোখ রেখে আমাদের রাষ্ট্রকে কিন্তু রক্ষা করছেন, এবং তার জন্য আজকে আমরা ঘরে শান্তিতে ঘুমোতে পারছি। আমার মনে হয় আমার যারা বক্তা রয়েছেন, আমি আপনাকে বলছি, এবং বিজয়বাবু রয়েছেন, আরো আপনারা রয়েছেন, আপনারাও একটু বলুন, আমাদের আলোচনা এইভাবে এগিয়ে চলুক। ঠিক
কি হয়েছিল সেদিনকে শ্রীনগর, মানে জম্মু শ্রীনগরের যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের মধ্যে দিয়ে কনভয় যাচ্ছিল। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনীর কনভয়, সাঁজোয়া কনভয়ের মধ্যে অতর্কিতে হামলা করেছিল পাকিস্তানের মদতপুষ্ট একটি ইসলামিক সংগঠন জেইশ-ই মুহাম্মদ। আত্মঘাতী বাহিনীর দ্বারা অতর্কিতে হামলা করায় কোনো রকম প্রোটেকশন তারা নিতেই পারেনি। আমাদের সিআরপিএফ জওয়ানরা কোনো রকম তারা সময়ই পায়নি। অতর্কিতে হামলা হয়ে 40 জন, সাথে সাথে 40 থেকে 45 জন জওয়ান মারা গেলেন। আমি আমার পাশে সুকেশ দা আছেন, সুকেশ দাকে বলবো আপনি কিছু বলুন। সেই দিনে যখন ঘটনা ঘটলো, তো স্বাভাবিকভাবে আমাদের দেশবাসীর মনের মধ্যে যেমনি দুঃখ, তেমনি সঙ্গে সঙ্গে একটা ক্ষোভও ছিল। কিন্তু আমরা যারা রাষ্ট্রবাদী, তারা আমরা জানতাম যে এই সময় আমাদের দেশে যে সরকার আছেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, এর একটা কিছু হবেই, প্রতিষ্ঠিত হবেই। বাকি বিরোধীরা সব সমালোচনা করছিল সরকারের, কিন্তু আমরা দেখলাম ঠিক আটঘাট বেঁধে আর যোগ্য জবাব দেওয়া হয়েছে। আর যে হতাশা ছিল সেটা সারা দেশের মানুষের কাছে, আর এটা একটা আনন্দের, একটা জয়ের, একটা গৌরবের পরিবেশ নির্মাণ হলো। সমস্ত সেনাবাহিনীকে যোগ্য সম্মান জানানো এর একটা ছিল। কিন্তু সেই সময় দুঃখজনকভাবে আরও একটা আমরা দেখেছি যে বিরোধী পক্ষ যারা, তারা কিন্তু তখন সত্যিকারই কি ভারত সরকার কোনো অ্যাকশন নিয়েছে, স্ট্রাইক হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, প্রমাণ তারা চাইছে। এটা একটা দুঃখজনক ব্যাপার ছিল। কিন্তু সারা ভারতবর্ষের দেশবাসীর সঙ্গে সঙ্গে সেনাবাহিনীরাও, তারাও আর উৎসাহে ভরপুর হয়েছে। এতদিন পর্যন্ত আমাদের যারা খোঁজ দিত না, কিন্তু এই সরকার আমাদের পাশে আছে, এতে তাদের উৎসাহ আর অনেক অনেক বেড়ে গিয়েছে। আরেকটা কারণ, সেনাবাহিনীরা জানতেন এই প্রধানমন্ত্রী তার একটা ব্যবস্থা করবেন, প্রতিশোধ নেবেন। কিন্তু এই প্রধানমন্ত্রী প্রতি বছর, প্রতিবার তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দীপাবলি, দেওয়ালি যে উদযাপন, তিনি কোনো না কোনো সেনা সেক্টরে গিয়ে তাদের সঙ্গে সেটা পালন করছেন। সেজন্য সেনাবাহিনীর তরফেও পূর্ণ বিশ্বাস ছিল যে এই মোদী সরকার, প্রধানমন্ত্রী মোদী এর প্রতিশোধ নেবে, আর দেশের মানুষ যে হতাশা সেটা আবার আর আনন্দে, উৎসাহে এটা ভরপুর হয়ে উঠবে। দেখুন সত্যি, হ্যাঁ আপনি বলুন। পুলওয়ামা ঘটনাটার পর মানে সারা বিশ্ব থেকে কিন্তু এটি নিন্দে করা হয়েছিল। সারা বিশ্বের বিভিন্ন দেশ এই জঘন্য একটি ঘটনার নিন্দে করেছিল। কিন্তু খুব দুর্ভাগ্যজনক ঘটনার কথা, যে সুকেশদার কথা ধরেই বলি, যে আমাদেরই কিছু বিরোধী রাজনৈতিক দল এটিকে একটি অন্যরকম রূপ দেওয়ার চেষ্টা করেছে। তো হ্যাঁ, আপনি কি বলছিলেন? আমি এটাই বলছি যে আজকে আমরা বলছি বিরোধী গোষ্ঠী। দেখুন, ভারতবর্ষের রাজনীতিতে কখনো কেউ শাসক পক্ষে রয়েছে, কখনো বিরোধী। কিন্তু আজকে যারা বিরোধী, তাদের পেডিগ্রি যদি আমরা অ্যানালিসিস করি, মানে আমি বলতে চাইছি, এদের এই যে ভারতের প্রতি তীব্র আক্রোশ, সেনাবাহিনীকে আক্রমণ করা, তাদের প্রতি যে নির্মমতা, এটা কিন্তু স্বাধীনতার প্রাক্কাল থেকে চলে আসছে। আপনারা খেয়াল করে দেখবেন বিষয়টা। প্রথম INA, আজকে মাননীয় নরেন্দ্র মোদীজি এসছেন আমাদের এই পশ্চিমবঙ্গে, 125তম বর্ষ পালন হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেতাজি যে INA ফর্ম করেছিলেন, আমাদের মধ্যে আমরা কতজন জানি যে সেই সেনাবাহিনীর জওয়ানরা যখন ধরা পড়ল, আমাদের এই কলকাতার সংলগ্ন অঞ্চলে ব্যারাকপুর অ্যাসেম্বলিতে পড়ে, ব্যারাকপুর লোকসভার অন্তর্গত অঞ্চল, নীলগঞ্জ বলে একটি জায়গা রয়েছে। সেখানে 3000-এর বেশি INA সৈনিককে ইংরেজ সেনাবাহিনী এবং চার্চের ইন্ধনে 3000 INA সোলজার্সকে নৃশংসভাবে খুন করা হয়েছে, এবং তারপর তাদের শবদাহ পর্যন্ত করা হয়নি। এই যে প্রবণতা, এবং আরেকটা বড় কথা, এই যে INA পরবর্তী আমরা ভারত ছাড়ো আন্দোলন বা ইত্যাদি অনেক বিশিষ্ট মানুষ
তাদের কথা বলি, তাদের কন্ট্রিবিউশনের কথা বলি। একটা কথা আমি এখানে না বলে পারছি না, ভারতবর্ষ 1947 সালে যখন স্বাধীন হচ্ছে, তখন ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী, উনি 1956 সালে মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে কলকাতায় যখন এসছেন অতিথি হয়ে, তিনি এখানকার জাস্টিস পিবি চক্রবর্তী, তখন উনি রাজ্যপাল, তার আমন্ত্রণে এসেছিলেন। তো পিবি চক্রবর্তী ওনাকে প্রশ্ন করছেন যে 1942 সালে যে ভারত ছাড়ো আন্দোলন হলো, তা তো 2-2.5 বছরের মধ্যে পুরোপুরি ক্র্যাশ করে গেল, তারপরে আপনারা ভারতবর্ষ ছাড়লেন কেন? উনি ওখানে উত্তর দিচ্ছেন যে আমরা ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়েছি কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তার ফলোয়ার্সদের কাছ থেকে এই বিরাট ইংরেজ সরকার যে আঘাত পেয়েছে, এবং নেতাজির ইনসিডেন্টের পরে আইএনএ সোলজার্সদের প্রতি অত্যাচারের পরে যে জনরোষ তৈরি হয়েছিল, আমরা ওই সময় না বেরিয়ে আসতে পারলে আমরা আর কেউ দেশে ফিরতে পারতাম না, আমরা নৃশংসভাবে খুন হয়ে যেতাম। তো তখন উনি যখন বলছে যে তাহলে আপনি কি মূল কাণ্ডারি আমাদের স্বাধীনতার কাকে মানেন, বলছে অবভিয়াসলি মিস্টার বোস, সুভাষচন্দ্র বোস। তখন উনি আবার প্রশ্ন করছেন যে গান্ধীজির ভূমিকা কি? উনি একটা কথাই উত্তর দিচ্ছেন, মিনিমাল, অত্যন্ত ক্ষুদ্র। এটা আমরা বলছি না, এটা ক্লেমেন্ট এটলি বলছেন। এবং আমি অবশ্যই ওনাদেরকে শ্রদ্ধা করি প্রত্যেককে, কারণ অত্যন্ত সহজ ভাষায় উনি অনেক কথা বলেছেন, না হলে ভারতবর্ষের এত মানুষ এত মানে কেন। কিন্তু এটা অবশ্যই স্বস্তিকা ডিজিটালের সম্পাদক হিসেবে নয়, আমার ব্যক্তিগত অভিমত। উনি বা কোনো ব্যক্তি আমাদের সনাতনী সংস্কৃতি, 10,000 বছরের বেশি পুরনো আমাদের জাতিসত্তা, পৃথিবীর মধ্যে সব থেকে বিজ্ঞানসম্মত আমরা, তার সেই জাতির যার পরম্পরা, এই মাটিতে রাম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন, কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, ভগবান বুদ্ধ, স্বামী বিবেকানন্দ, সেই জাতি গোষ্ঠীর জাতির জনক উনি কেন কোনো ব্যক্তি হতে পারে না? কারণ 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর জন্মানো কোনো ব্যক্তি কখনো, আমি শ্রদ্ধা রেখে বলছি, কখনো আমাদের এই সনাতনী সংস্কৃতির জাতিসত্তার জনক হতে পারেন না। তো যাই হোক, আমি হয়তো একটু আবেগতাড়িত হয়ে কিছু কথা বলে ফেললাম। আমি এরপরে আমার একটা মনে পড়ছে, বলুন, যে এই যে পুলওয়ামা দিবস, আগে তো আমাদের অনেক সেনা জওয়ান যারা হুতাত্মা হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি এভাবে শ্রদ্ধা জানানোর আবেগ দেখা যায়নি। কিন্তু আজকেও সারা দেশ জুড়ে, আমাদের রাজ্য জুড়ে, কলকাতার বুকেও যুবকরা জাতীয় পতাকা নিয়ে সেই সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে যে পদযাত্রা, কোথাও মৌন মিছিল, কোথাও মোমবাতি মিছিল করছে, এটা দেখেও সত্যি আনন্দ বোধ হচ্ছে। মানে এটি আমাদের ওই পুলওয়ামা ঘটনার ধনাত্মক দিক, যে আজকের যুব সমাজ কিন্তু ওই পাশ্চাত্য সংস্কৃতি, ভ্যালেন্টাইন্স ডে, যেটা এতদিন ধরে ভীষণভাবে একটা প্রভাব বিস্তার করেছিল, আজকের যুব সমাজ কিন্তু অনেক জায়গায় কলকাতার বুকে কিন্তু সেনাদের ভালোবেসে রাস্তায় নেমেছে, সেটা নিয়ে বলছে, আলোচনা করছে, এবং বেশ সেটা কিন্তু খুব সুন্দরভাবে তারা পালন করছে আজকের দিবসটাকে। এটা আমাদের কিন্তু একটা ধনাত্মক দিক। আরেকটি ধনাত্মক দিক আমি বলবো, এই ঘটনার পরে আমাদের ভারত সরকার যে একটা পদক্ষেপ নিয়েছিল, সেই পদক্ষেপটার সম্বন্ধে আমি, আমাদের মধ্যে বিজয়দা আছেন, 26শে ফেব্রুয়ারি যে ভারত সরকারের পক্ষ থেকে আমাদের যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেই বিষয়ে বিজয়দা একটুখানি বলুন। মানে যে সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, যে সার্জিক্যাল স্ট্রাইক, যে ঘটনা, পুরো ব্যাপারটাই কিভাবে ভাবছেন আমরা একটু ওনার কাছ থেকে শুনি। হ্যাঁ, এখানে আজকে পুলওয়ামা দিবস নিয়ে বক্তারা অনেক বিষয় বলেছেন। এটুকু বলতে চাই যে আজকের দিনটা হচ্ছে আত্মবিশ্বাসের দিন। আজকের দিনটা হচ্ছে ভারতবর্ষ চোখে চোখ রেখে কথা বলতে পারার দিন।
৬২ যুদ্ধের পর আমাদের মধ্যে যে একটা হীনমন্যতার ভাব এসেছিল, তা থেকে আমরা আজ ঘুরে দাঁড়িয়ে চীনাদের সঙ্গে চোখের উপর চোখ রেখে কথা বলতে পারি, এই বিশ্বাস আজ জাতির মধ্যে জন্মিয়েছে। এবং আত্মনির্ভর ভারতের পক্ষে এটা একটা অতি শুভ লক্ষণ যে ভারতবর্ষের সেনারা আর কোনো পক্ষকেই ডরায় না। পৃথিবীর যে কোনো শক্তি আজ ভারতবর্ষের দিকে বাঁকা চোখে তাকাতে সাহস করবে না, কারণ তারা জানে যে আজকের ভারতবর্ষ চোখের উপর চোখ রেখে কথা বলতে পারে, ভারতবর্ষ আজ অজেয় শক্তিতে দিকে এগোচ্ছে। এটা ঠিক, ভারতবর্ষ কথা দিয়েছে প্রথম পরমাণু বোমা ভারতবর্ষ ব্যবহার করবে না, কিন্তু কেউ যদি মনে করে এটা ভয়ে বলেছে, তা নয়। ভারতবর্ষ অজেয় থাকবে এবং এযাবৎকালের যে ইতিহাস ৬২ পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ সমরাঙ্গনে শত্রুর সঙ্গে অটুটভাবে মোকাবিলা করে চলেছে। আমরা জানি যে ভারতবর্ষের মানুষের মধ্যে কিলার ইনস্টিংক্ট নেই, অর্থাৎ কেউ মারলে তাকে ফিরে মারার মতো মনোবৃত্তি ভারতের নেই। কিন্তু আমরা দেখিয়ে দিলাম প্রয়োজনে ভারতবর্ষের সেনারা কিলার ইনস্টিংক্টকে ব্যবহার করতে পারে, অর্থাৎ শত্রুর ঘাঁটির মধ্যে গিয়ে শত্রুকে আঘাত করে আবার ফিরে আসতে পারে। এই যে একটি ভারতের সেনাদের মনোভাব, বলিয়ানের মনোভাব, এটা আজকে খুব অত্যন্ত গৌরবের বিষয়। তো সেই দিক থেকে আজকে আমাদের কাছে একটা স্মরণীয় দিবস। আর একটি প্রশ্ন যে কিভাবে আক্রমণ করলো, খবরের কাগজের পৃষ্ঠাতে তো তা ব্যাপকভাবে বেরিয়েছে। মানে মূলত চোরাগোপ্তা আক্রমণ করে, যাকে বলে আকস্মিক আক্রমণ করে বলে, তারা সেটা করেছে। এবং তারা এমন একটি বাহিনী পাঠিয়েছে যে যারা আর কি মরবে এটা জেনেও, যাদেরকে হিরাইন ধরে জেনে, কিন্তু তাদের সমস্ত এত কিছু থাকার পরও আমরা তাদের ঘরে গিয়ে তাদেরকে আঘাত এনে তাদেরকে পর্যুদস্ত করলাম। এটাই আমাদের কাছে জয়ের বিষয়, গৌরবের বিষয়। এবং এটা আজকের যে ভারতবর্ষ যে পালন করছে তার যথার্থতা এখানে। আর এটা সম্ভব হয়েছে খালি এই প্রধানমন্ত্রী থাকার জন্যই। একদম তাই, একেবারেই তাই। এবং দেখুন, সেনাবাহিনীর এই যে কিলার ইনস্টিংক্টের কথা উনি বলছেন, মেজর প্রেম রামচন্দ উনি বলছেন যে আই রিগ্রেট আই হ্যাভ অনলি ওয়ান লাইফ টু গিভ ফর মাই কান্ট্রি। আমি যতবার জন্মাবো আমি আমার ভারতবর্ষ, ভারত মাকে রক্ষা করার জন্য ততবার প্রাণ বিসর্জন করতে প্রস্তুত। এই ভাষায় কথা বলে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী। তো আমাদের মধ্যে আরো একজন বন্ধু রয়েছেন, আপনি একটু সংক্ষেপে কিছু বলুন। শ্রী মৃত্যুঞ্জয় পাল রয়েছেন, ওনাকে বলবো কিছু বলতে। এখানে সবাই বিশিষ্ট ব্যক্তি, তারা আজকের বিষয় নিয়ে বলেছেন। আমি একটু বিষয়টাকে একটু শুধুমাত্র সেনাবাহিনীর বিষয় না, আজকে ভারতবর্ষে সমস্যা শুধুমাত্র পুলওয়ামা হামলাতে আমাদের শহীদ জওয়ানরা যে শহীদ হয়েছে সেই বিষয় না, বিষয় হচ্ছে ভারত বিরোধী তত্ত্ব। আজকে এরকম বহু ঘটনা আছে, সেটা হচ্ছে যে একটা গোষ্ঠী আছে যারা ভারত বিরোধী তত্ত্বকে সবসময় ভারতবর্ষে ভেতরে, বাইরে সেনাবাহিনী লড়াই করছে তো ঠিক আছে, কিন্তু ভারতবর্ষকে ভেতর থেকে আঘাত করার জন্যে সবসময় সক্রিয়। সেটা মাওবাদীদের সহযোগিতাই বলুন, আর ভারতের টুকরে অঙ্গে ইনশাআল্লাহ যে নিয়তে নারা লাগছে তাকেই বলুন, আর কানাইয়া কুমার যখন বলছে যে কাশ্মীরে আমাদের জওয়ানরা ওখানে অত্যাচার করছে তাকেই বলুন, কিংবা প্রশান্ত ভূষণ যখন কাশ্যপকে মৃত্যুদণ্ড রদ করার জন্য মাঝরাতে সুপ্রিম কোর্টকে খোলাচ্ছে তারাই বলুন, কিংবা আমাদের যে বুদ্ধিজীবী সম্প্রদায় তার মধ্যে একদম প্রকাশ্যে নাম আসছে নাসিরুদ্দিন শাহের মতো লোকেরা, তারা যখন প্রকাশ্যে বলে এই দেশ যখন নাকি একের পর এক হিন্দুদের ওপর আক্রমণ হয়, হিন্দু নাবালিকা ধর্ষণ হয়, তখন তারা মুখ খোলে না। যখন দিল্লিতে দাঙ্গা হলো, মুসলিমরা দাঙ্গা করলো, তখন মুখ খোলে না। কিন্তু জয় শ্রীরাম নারা শুনলেই যাদের এই দেশে থাকতে ভয় করে, এরা ভিতর থেকে ভারতবর্ষকে ভাঙার জন্যে
সেনাবাহিনী তো বাইরে লড়াই করছে, ঠিক আছে, কিন্তু ভেতর থেকে ভারতবর্ষকে ভাঙার জন্য যে আপ্রাণ চেষ্টা করেছে, আমাদের কাছে সুখের বিষয় যে গত 10 বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিভিন্ন হিন্দু সংগঠনের প্রয়াসে সারা ভারতবর্ষে যে জাতীয়তাবাদী শক্তির উন্মেষ হয়েছে, তার ফলে তারা নাকাম হচ্ছে এবং আগামী দিনে তারা শত চেষ্টা করেও আমার বিশ্বাস যে ভারতবর্ষকে ভাঙতে পারবে না এবং মাওবাদী শক্তি সহ এই ভারত বিরোধী তত্ত্ব পরাজিত হবে। আজকে তার আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে। আজকে পুলওয়ামা ঘটনার পর এরকম আমরা দেখেছি যে প্রতিটা পাড়ায় প্রায় ক্লাবে ক্লাবে তাদের শহীদদের স্মরণ হচ্ছে, অর্থাৎ অত্যন্ত মানে দরিদ্র অঞ্চল, বস্তি অঞ্চলেও মায়েরাও এই শহীদদের তারা জেনেছে যে এরকম একটা ঘটনা হয়েছে, তারাও শহীদ স্মরণে নেমে এসেছিল। আজকে এই যে জাগ্রত হয়েছে, এটা বর্তমান নরেন্দ্র মোদী সরকারের জন্যই সম্ভব হয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এতদিনের প্রয়াসে সম্ভব হয়েছে, আরও বহু সংগঠন আছে তাদের প্রয়াসে সম্ভব হয়েছে। তাই আমার বিশ্বাস যে আগামী দিনে এই জাতীয়তাবাদী শক্তির জয় হবে এবং এই ভারত বিরোধী যে তত্ত্ব আছে, যারা ভারতকে ভেতর থেকে ভাঙার চেষ্টা করছে, তাদের পরাজয় নিশ্চিত। এই প্রসঙ্গে একটা আমার মানে বলতে ইচ্ছা করছে, আমাদের দেশের যে রাজনৈতিক বিরোধী পক্ষ, তো গণতন্ত্র বিরোধী পক্ষ থাকবে, তাদের সদর্থ ভূমিকা থাকে, এর তো শুভ লক্ষণ। কিন্তু আমাদের দেশের যে বিরোধী পক্ষ, এরা সরকার বিরোধী না বলে যদি রাষ্ট্র বিরোধী বলা যায়, এটা সবচেয়ে ভালো শব্দ। একদমই তাই, ঠিক কথা। সারা ভারতবর্ষ ব্যাপী যখন জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটছে, তখন কিন্তু আমরা একদম সাম্প্রতিক কালের আমি প্রসঙ্গে নিয়ে আসছি, হয়তো পুলওয়ামা ঘটনার সাথে যুক্ত নয়, তাও একদম সাম্প্রতিক কালে যে ঘটনা দিল্লির বুকে হয়ে গেল, একটি 25 বছরের ছেলে রিঙ্কু শর্মা, তাকে প্রাণ দিতে হলো রাম মন্দির নির্মাণের নিধি সংগ্রহে। সে বেরিয়েছিল, তার ঘরে ঢুকে 5 জন জেহাদি তাকে তার মায়ের সামনেই হত্যা করলো, তার পরিবারের চোখের সামনে তাকে হত্যা করা হলো। এইখানটা আমরা সত্যি কথা, এই সমাজ তো আমরা চাই না। তো এটা বিচ্ছিন্ন ঘটনা হলেও এই ঘটনাও কিন্তু বহু ঘটছে, শুধু রিঙ্কু শর্মা না, অনেক অনেক নাম কিন্তু রিঙ্কু শর্মার সাথে রয়েছে। আমি আমাদের অভিভাবক শ্রী সুনীল বদ গোস্বামী, আমাদের সুনীলদার কাছে আমি একটুখানি এই বিষয়টার উপরেও আলোকপাত করতে বলবো। রাষ্ট্রপুরুষ শ্রীরামচন্দ্রের মন্দির নির্মাণ প্রমাণ করছে এই দেশের 1000 বছরের যে আক্রমণ, সেই আক্রমণকে প্রতিহত করে এখানকার যে রাষ্ট্রশক্তি, মূল শক্তি, এখানকার আধ্যাত্ম শক্তি আবার যাচ্ছে। এবং এই ঘটনার যেটা একটু আগে উল্লেখ হলো, ভগবান রামচন্দ্রের মন্দির নির্মাণের কাজ শুরু, সেই কাজ শুরুর জন্য যখন জনগণের কাছে যাওয়া হচ্ছে, তাদের যে স্বতঃস্ফূর্ততা, সেই স্বতঃস্ফূর্ততা দেখার পর একটু আগে যে একটু আমার আলোচনায় শুনলাম যে যারা শুধু সরকার বিরোধী নয়, এরা রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী, তারা আতঙ্কিত হয়ে গেছে। কারণ শুভ শক্তি যখন জাগ্রত হয়, তখন অশুভ শক্তিরা ভীত হয়। অতীতে অনেক উদাহরণ আছে। সেই জন্য আমাদের ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ, তাদের যে জীবনের উদাহরণগুলো, সেই উদাহরণ আজকের এই যে কলিযুগে, এখানে যে আমরা সবাই একত্রিত হয়ে ভগবান রামের মন্দিরের কাজে অংশগ্রহণ করতে পেরেছি, এবং যারা আজকে দূরে আছে, বিরোধিতা করছে, তারাও একদিন তাদের ভুল বুঝতে পারবে। এবং জয় শ্রীরাম এই ধ্বনির পেছনে যে মূল তত্ত্ব, সেটা হলো জয় শ্রীরাম কেবল ভগবানকে প্রার্থনা করাই নয়, জয় শ্রীরাম মানে এ দেশের সব কিছুতেই জয় শ্রীরাম। এমনকি আমাদের দেশের সংবিধান যে রচনা হয়েছে, সেই সংবিধান রচনাও কিন্তু জয় শ্রীরামই আছে। সেই জন্য আমাদের দেশের অনেক মূর্খ
সংসদে যারা গেছেন বা আমাদের যারা এই ধরনের বিরোধিতা করছেন, তারা ভুলে গেছে যে রামের বিরোধিতা করে রাবণের যে স্থিতি হয়েছিল সেই একই স্থিতি তাদের হবে, এটা ভবিতব্য। সেই জন্য আজকের এই আলোচনায় যে দুটি বিষয় আমরা সবাই আলোচনা করলাম, আগামী দিনে আমাদের সকলকে রাষ্ট্র কাজে সকলকে প্রেরিত করবে, এইটুকু বলেই ভগবান রামের স্মরণ করে জয় শ্রীরাম বলে আমি শেষ করছি। আমরা আমাদের আলোচনা প্রায় শেষের পথে। শুধু যারা রয়েছেন প্রত্যেকের কাছেই আমার একটা প্রশ্ন, যে এই যে মানবতার কথা আমরা বলি, বা আমরা এই যে বলি যে যারা অপরাধী, তো তাদেরও তো পাশে মানুষের থাকা দরকার। হ্যাঁ, আমরা যে বিভিন্ন সংস্থার কথা বলি, তো আমার একটাই প্রশ্ন, যে এত মানবতাবাদী গোষ্ঠী, তারা জেএনইউতে যারা ভারত তেরে টুকরে হোঙ্গে বা কিতনে আফজল মারোগে তাদের পক্ষে দাঁড়ায়, আমাদের ভারতবর্ষের এই আইন ব্যবস্থা আমাদেরকে অবাক করে যে আজমল কাসাবের মতো একজন কুখ্যাত সন্ত্রাসবাদী, তার জন্য রাত্রি 12টার পর আমাদের সুপ্রিম কোর্টের দরজা খোলে এবং বিচার চলে। অথচ এই মানবতাবাদীরা ওই পুলওয়ামাতে যে 44 জন সেনা জওয়ান শহীদ হলেন, ছত্তিশগড়ে 76 জন, তাদের কোনো মানবতার প্রতি তাদের কোনো নেই, দায়ভার নেই, তাদের কোনো দায়বদ্ধতা নেই। এবং আজকে আমাদের চোখে জল আসে যখন পুলওয়ামাতে মৃতদেহ আসার পরে সেই ভগ্ন হৃদয়ে মা কাঁদতে কাঁদতে বলছেন যে आप तो भर्ती का टाइम में आध इंच भी कम नहीं लेते हो साहब, ये आधा शरीर मैं कैसे वापस ले लूं। যখন সেই শহীদের স্ত্রী কাঁদতে কাঁদতে বলছেন যে प्यार भी भरपूर गया, मांग का सिंदूर गया, आपके लिए तो सिर्फ एक आदमी मरा है साहब, हमारे घर का तो रोटियां ही चला गया। তো এই জায়গায় আজকে আমরা দাঁড়িয়েছি। আজকে আমাদের ভাবার বিষয় যে সন্ত্রাসবাদী কি শুধুমাত্র যারা ওই অস্ত্র ধরে আমাদের সেনা জওয়ানদেরকে আক্রমণ করছে শুধু তারা, নাকি তাদের এই আক্রমণকে শেড দিয়ে, শেল্টার দিয়ে আরো তারা মানুষের কাছে, যাতে তাদের মানে আপনারা খেয়াল করে দেখবেন সন্ত্রাসবাদী যখন ধরা পড়ে তাদের ওই কুখ্যাত সন্ত্রাসবাদী কিভাবে হত্যা করছে মানুষকে তার বিবরণ থাকছে না। আজকে বাজারি আনন্দ বলতে খারাপ লাগছে কিন্তু বাধ্য হচ্ছি, এই যে গণমাধ্যম সংবাদপত্র লুটিয়ে পড়েছে, আনুগত্য বিক্রি করে দিচ্ছে, মেরুদণ্ডের শিরদাঁড়ার অস্তিত্ব কোথায় আমরা জানি না। একদমই। তো তারা সেই আজমল কাসাব কোন স্কুলে পড়তো, তার মার কাছ থেকে পানি খেয়ে স্কুলে বেরিয়েছিল কিনা ইত্যাদি বলে আমাদের মনে একটা সফট জায়গা তৈরি করা, আসলে ওদেরকে শেল্টার করা। মানে সংবাদপত্র এমন জায়গায় পৌঁছেছে যে দিল্লির বুকে এইরকম একটি ঘটনা, রিঙ্কু শর্মার এইটুকুনি একটা পাসপোর্ট সাইজের ছবি দিয়ে 4 পাতায় মানে সেটাকে ছোট্ট করে একটা ঘটনা হিসেবে দেখানো হচ্ছে। সেই জায়গায় প্রথম সারির ওখানে যে জঙ্গি মারা গিয়েছে, হ্যাঁ, তার মানে শোক যাত্রায় শত শত হাজার হাজার সেই ছবি দেখানো হচ্ছে। তার মানে ছবি দেখি এটা বোঝানো হচ্ছে হ্যাঁ। যে রাষ্ট্র ভাবছে ও হয়তো জঙ্গি, আসলে কিন্তু সে একজন জননায়ক, কারণ জনতা তার পেছনে রয়েছে। এই ঘটনা তো আমাদের কাশ্মীরেও কুখ্যাত জঙ্গি যখন হত্যা হলো, তা মানে তাকে নিহত করা হলো আমাদের জওয়ানরা, ওটাই তাকে কাশ্মীরের ছেলে বলে তাকে এমন একটা উস্কে দেওয়া হলো যে একটা সেন্টিমেন্ট তৈরি করা হলো যাতে কাশ্মীরে একটা অশান্তির পরিবেশ তৈরি করে। কেন্দ্রীয় সরকার এত চেষ্টা করে কাশ্মীরে ধীরে ধীরে শান্তির পরিবেশ নিয়ে আসছে, সেক্ষেত্রে এইভাবে বারবার কাশ্মীরে উস্কে দেওয়া হচ্ছে, সেখানে যাতে একটা অশান্তির পরিবেশ তৈরি হয় এবং সেখানে যুব সমাজ যাতে ডাইভার্ট হয়ে যায়, তাদের মধ্যে যাতে ধারণা জন্মায় কেন্দ্রীয় সরকার আমাদের উপর অত্যাচার করছে। তবে এই রাষ্ট্রদ্রোহীদের দেশের মানুষ সাইড করে দিয়েছে, ঠিক তাদের দিন শেষ। তার মানে হিউম্যান রাইট ওই সন্ত্রাসবাদীদের আছে, সেনাবাহিনীর পরিবারের নেই এই জায়গা। কিন্তু এইখানেই আমার মনে হয় স্বস্তিকার মতো আমরা যারা জাতীয়তাবাদী, যারা নিউজ পেপার নয় ভিউজ পেপার,
আজকে আমাদের অভিভাবক বলছিলেন। তো এইখানে বোধহয় এটা আমাদের ঈশ্বরই হয়তো আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন রাষ্ট্রের পাশে দাঁড়ানোর জন্য এবং সততার সাথে আমাদের দায়িত্ব পালন করার জন্য। শুধু একটা কথা বলেই আমি বোধহয় আজকের আলোচনার সময় অনেকটা এগিয়েছে, শেষ করব যে ওই যারা ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে, যারা জেএনইউতে দাঁড়িয়ে বলে কিতনে আফজল মারোগে হর ঘর সে আফজল নিকলেগা, আজকে শুধু ভারতীয় সেনাবাহিনী নয়, আজকে শুভবুদ্ধি সম্পন্ন 130 কোটি ভারতবাসী বলছে उस घर में घुस के मारेंगे जिस घर से अफजल निकलेगा, वो कोख नहीं पलने देंगे जिस कोख से अफजल निकलेगा। उठो देश के वीर जवानों, तुम सिंह बन के दहाड़ दो और एक तिरंगा झंडा उस कन्हैया का सीने में गाड़ दो। আজকে ভারতবর্ষ, আজকে আমরা ভারতবাসীরা কিন্তু এই ভাষায় কথা বলছি এবং আমরা শুধু বলছি না, আমরা কি করতে পারি সেটা এলওসি থেকে এলএসি পর্যন্ত যারা আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের শত্রু তাদেরকে ডোকালামেও আমরা পরিচয় দিয়েছি, আর গালওয়ান ঘাটিতেও কিন্তু আমরা পরিচয়টা দিলাম। কারণ এটা এখন নতুন ভারত। কারণ এটা নতুন ভারত। এই নতুন ভারতের সহযোদ্ধা আমরা আজকে স্বস্তিকায় সবাই উপস্থিত ছিলাম। সবার পক্ষ থেকে আমরা হাত জোড় করে স্বস্তিকার পক্ষ থেকে, স্বস্তিকা বৃহত্তর পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রণাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ভারত মাতা কি জয়। পুলওয়ামা ঘটনায় নিহত জওয়ানদের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তাদের হুতাত্মার শান্তি কামনা করে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করছি। ভারত মাতার জয়। ভারত মাতার জয়। প্রণাম।